নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। গতদিন আপনারা শুনেছেন অহিন্দ্র চৌধুরীর প্রথম পর্ব। আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। এখনো বহু তথ্য দেওয়া বাকি অহিন্দ্র চৌধুরী সম্বন্ধে, তাহলে শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ভবানীপুর বান্ধব সমাজ তখনকার কলকাতায় অত্যন্ত অভিজাত একটি শখের যাত্রা দল হিসেবে পরিচিত ছিল। এই দলে ছিলেন তিনকড়ি চক্রবর্তী, ইন্দু মুখোপাধ্যায়, হরিমোহন বসু, ভুজঙ্গভূষণ রায়, পঙ্কজভূষণ রায় বা ফণী রায়ের মতো নামী অভিনেতারা। এরাই অহিন্দ্র চৌধুরীকে নিয়ে এলেন বান্ধব সমাজে অভিমন্যু নাটকে নাম ভূমিকায় অভিনয় করার জন্য। এখানে অহিন্দ্র 4 বছর যুক্ত ছিলেন এবং কয়েকটি যাত্রাপালায় অভিনয়ও করেন। তখনই নিজেকে অভিনেতা হিসেবে ক্রমশ তৈরি করে নিতে থাকেন তিনি। গান গেয়ে স্বরচর্চা যেমন চলত, তেমনি রোজ ভোরে ময়দানে গিয়ে অ, আ, ই, দীর্ঘই ইত্যাদি স্বরবর্ণ উঁচু নিচু মাধ্যম স্বরে উচ্চারণ করে জিভ ও স্বরের জড়তাও কাটাতেন। পাশাপাশি চলত শরীরচর্চা। পড়াশোনার পাঠ চুকিয়ে দেওয়ার কারণে পিতা চন্দ্রভূষণ বিশেষ চিন্তিত ছিলেন। তিনি চাইতেন ছেলে অন্তত কিছু রোজগারের চেষ্টা করুক। 1918-19 নাগাদ নানা রকম ব্যবসার চেষ্টা করেও অহিন্দ্র চৌধুরী সফল হননি। 1920 সালে চন্দ্রভূষণ ছেলের বিয়ে দিলেন। স্ত্রী সুধীরা ছিলেন কলকাতার এন্টালি অঞ্চলের মেয়ে, অত্যন্ত গুণী এবং বুদ্ধিমতী। 1923 সালে তাদের প্রথম সন্তান মীরার জন্ম। 2 বছর পরে ছেলে প্রীতেন্দ্র। এরপরে রোজগারের প্রয়োজনটা আরও যেন বেড়ে গেল। কিন্তু সারাদিন অহিন্দ্র সময় কাটে সকালে স্বর ও শরীরচর্চায়, দুপুরে ধর্মতলার ইম্পেরিয়াল লাইব্রেরিতে পড়াশোনা করে, আর বিকালে ময়দানে খেলাধুলো, আর সন্ধে শৌখিন থিয়েটার বা যাত্রার রিহার্সাল দিয়ে বাড়ি ফিরতে বেশ রাত হয়। এর মধ্যে রোজগারের কোনো সময় বা সুযোগ কোথায়? কিন্তু এই রোজগারের সন্ধানেই অহিন্দ্রভূষণ নির্বাক বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়ে পড়লেন। ইম্পেরিয়াল লাইব্রেরিতে একদিন আলাপ হয়ে গেল সেকালের প্রখ্যাত চিত্র পরিচালক প্রফুল্ল ঘোষের সঙ্গে। তার সহযোগিতায় ও বাবার দেওয়া টাকায় অহিন্দ্র ফটো প্লে সিন্ডিকেট নামে নিজের প্রযোজনা সংস্থা খুললেন। 10 ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিটে অফিস নেওয়া হলো। বেহালায় একটি বাগানবাড়ি লিজ নিয়ে সেখানে স্টুডিও তৈরি করারও শুরু করলেন। অল্প কয়েকজন কর্মী নিয়োগ করে বিদেশি একটি গল্প থেকে চিত্রনাট্য লিখে শুরু হয়ে গেল নির্বাক ছবি সোল অফ ইন্ডিয়ার কাজ। ম্যাডন কোম্পানির সাহায্যে ছবির কাজ হলো। তারাই পরিবেশক হিসেবে 1920 সালের 3রা মার্চ ছবিটি রিলিজ করলো। মুম্বাই সহ বিভিন্ন শহর, এমনকি বিদেশে আফ্রিকা, ফিজি দ্বীপপুঞ্জ, বর্মা ইত্যাদি জায়গায় ছবিটি মুক্তি পেল। কিন্তু ব্যবসা হলো না, ছবি ফ্লপ করলো। পরবর্তী 3 বছরও ছবি বানিয়ে সাফল্য পেতে খুব চেষ্টা করেছিলেন, কিন্তু 1923 সালের আগে পর্যন্ত তার জীবনে পেশাগত সাফল্য তেমন আসেনি। তা এসেছিল বাংলার পেশাদার রঙ্গমঞ্চে এসে। 1923 সালে অহিন্দ্র চৌধুরী যখন বাংলার রঙ্গালয়ের দুনিয়ায় প্রবেশ করেছেন, ততদিনে গিরিশ যুগের অবসান ঘটেছে। সেই বিগত যুগের প্রতিনিধি হিসেবে তখনও টিকে আছেন রসরাজ অমৃতলাল বসু, গিরিশপুত্র সুরেন্দ্রমোহন ঘোষ বা দানিবাবু, তারাসুন্দরী দেবী, পরিচালক অপরেশচন্দ্র মুখোপাধ্যায়, আর নাট্য প্রযোজক ও ব্যবস্থাপক প্রবোধচন্দ্র গুহর মতো কয়েকজন বিরাট মাপের মানুষ। নিয়মিত চলছে মাত্র 3টে থিয়েটার, স্টার, মনমোহন আর মিনার্ভা। এই পরিবেশেই বাংলা রঙ্গমঞ্চে 2টি ধারার সূচনা হয়েছিল, একটি শিশির কুমার ভাদুড়ীর ও অন্যটি অপরেশচন্দ্রের হাত ধরে। এই 2 ধারার মধ্যে সেতুবন্ধনের কাজ করেছিলেন একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, আর অন্যদিকে ঠাকুরবাড়ির শিল্পচর্চার প্রভাব। গিরিশচন্দ্রের তৈরি বাংলা নাটকের জমির উপরে রবীন্দ্র নাট্যভাবনা নব্য বাংলা থিয়েটারের বাড়ি সিঞ্চন করেছিল, অনেকে দাবি করেন। এইভাবেই শুরু হয়েছিল বাংলা থিয়েটারের শিশির অহিন্দ্র স্বর্ণযুগ। অহিন্দ্র চৌধুরী বাংলা রঙ্গমঞ্চে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ রেখেছিলেন হঠাৎ অনুপস্থিত অভিনেতাদের চরিত্রে অভিনয় করে নাটকের শো সামাল দিতে দিতে, যাদের স্টপ গ্যাপ বা স্ট্যান্ড বাই অভিনেতা বলা হতো। তবে যখনই তিনি সেই সুযোগ পেতেন,
সেই চরিত্র রূপায়ণে মিশিয়ে দিতেন নিজের ভাবনা। ফলে দর্শক পরিচিত চরিত্রকে নতুন চেহারায় দেখতে পেয়ে মুগ্ধ হতেন দর্শকরা। 1923 সালের 30শে জুন রথযাত্রার দিন আর্ট থিয়েটার অপরেশচন্দ্রের কর্ণার্জুন নাটক তারই পরিচালনায় মঞ্চস্থ করল স্টার থিয়েটারে। এই নাটক গিরিশ ঘোষ পরবর্তী পর্বে নতুন এক নাট্য রীতি নিয়ে এসেছিল, যদিও নাট্যাচার্য শিশির কুমার এই রীতির বীজ বপনের কাজটি করেছিলেন। এই নতুন নাট্য প্রযোজনার আবহে কর্ণার্জুন নাটকের মধ্যে দিয়ে বাংলার রঙ্গালয় পেল তিনকড়ি চক্রবর্তী মানে কর্ণ, নরেশ মিত্র শকুনি, ইন্দু মুখোপাধ্যায় শ্রীকৃষ্ণ, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বিকর্ণ ও অহিন্দ্র চৌধুরীর অর্জুন এর মতো শক্তিশালী অভিনেতাদের। কর্ণার্জুনে অর্জুনের ভূমিকায় অহিন্দ্র চৌধুরীকে দর্শকের মনে ধরেছিল। কয়েক রাত অভিনয় করে তিনকড়িবাবু অসুস্থ হয়ে পড়েন। তখন অবস্থা সামাল দিতে পরিচালক অপরেশচন্দ্রের নির্দেশ মাত্র কয়েক ঘন্টার প্রস্তুতিতে অহিন্দ্র চৌধুরীকে কর্ণের ভূমিকায় মঞ্চে নামতে হয়। সেই অভিনয় দেখে তৎকালীন নাট্য সমালোচকরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আজ নটসূর্য অহিন্দ্র চৌধুরীর সমগ্র অভিনয় জীবনের দিকে তাকালে দেখা যাবে সেই 1923 সালের 30শে জুন আর্ট থিয়েটারের অর্জুনের ভূমিকায় অভিনয়ের প্রথম রজনী থেকে শুরু করে 1957 সালের 11ই সেপ্টেম্বর মিনার্ভায় শাহজাহান নাটকের নাম ভূমিকায় শেষ অভিনয়ের দীর্ঘ যাত্রাপথে অহিন্দ্র চৌধুরী বাংলা নাটকের অভিনয়ের এক নতুন মাত্রা যোগ করেছিলেন। একদিকে নাট্যাচার্য শিশির কুমার আর অন্যদিকে নটসূর্য অহিন্দ্র চৌধুরী সেই 34 বছর বাংলা নাটকের দর্শকদের যে অভিনয় উপহার দিয়েছিলেন তার স্মৃতি আজও অম্লান। মোট 114টি নাটকে 138টি চরিত্রে অভিনয় করেছিলেন অহিন্দ্র চৌধুরী। সেই সব চরিত্রের কথা দর্শকের মুখে মুখে ফিরত। আজ 100 বছর পার করেও বাংলা নাটকের অভিনেতা ও দর্শকরা ভুলতে পারেন না তাকে, তার অভিনীত চরিত্রগুলোকে। আজও অমর হয়ে আছেন দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান। কর্ণার্জুনের নাটকের মতো চরিত্রেও তিনি অভিনয় করতে নেমেছিলেন পরিবর্তিত অভিনেতা হিসেবে। অভিনেতা নরেশ মিত্র আগের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই নাটকে অহিন্দ্রবাবুর কোনো চরিত্র ছিল না। সেদিন সকালে তার কাছে নির্দেশ আসে। মাত্র একদিন সময় পেয়েছিলেন প্রস্তুত হতে। কিন্তু কে জানতো এই শাহজাহানই অহিন্দ্র চৌধুরীর জীবনের এক শ্রেষ্ঠ কীর্তি হয়ে থাকবে। সারা জীবনে 1900 বার শাহজাহান চরিত্রে অভিনয় করেছেন বলে জানিয়েছিলেন তিনি নিজেই। সাধারণ রঙ্গালয়ে এই চরিত্রকে অহিন্দ্র এতটাই জনপ্রিয় করে তুলেছিলেন যে নাট্যকার দেবনারায়ণ গুপ্তর কথায় এই নাটকটিকে থিয়েটারের লোকেরা ব্ল্যাঙ্ক চেক বলতো। যখনই কোনো থিয়েটার খরচ খরচা বা মাস মাহিনা দিতে অসুবিধায় পড়তো তখনই তারা চোখ বুজে লাগিয়ে দিত শাহজাহান, আর অনিবার্যভাবে সেকালের ভাষায় এক বাড়ি বিক্রি বা হাউসফুল হয়ে যেত। অভিনেতা হিসেবে তাকে পেতে সেকালের থিয়েটারগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতাও ছিল। অহিন্দ্র চৌধুরীকে নিয়ে থিয়েটার কর্তৃপক্ষ পালিয়ে গিয়েছেন এমন ঘটনাও ঘটেছে, যেমনটি হতো মাঠে ময়দানে দল বদলের সময়। তাকে লুকিয়ে রেখে চুক্তিপত্র সই করাতে চেষ্টা করেছেন অনেকে। তাকে পেতে মামলা মোকদ্দমাও হয়েছে। ফলে স্টার, মিনার্ভা, নাট্যনিকেতন, রংমহল, শ্রীরঙ্গম, ফার্স্ট এম্পায়ার ইত্যাদি বিভিন্ন মঞ্চের সঙ্গে তিনি যুক্ত থেকেছেন। নাটক নিয়ে দেশ বিদেশ ভ্রমণও করেছেন তিনি। অহিন্দ্র চৌধুরী ও শিশির কুমার সমসাময়িক ছিলেন। দুজনের অভিনয় প্রতিভা নিয়ে দর্শক মনে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু যেটা ছিল তা হলো পারস্পরিক শ্রদ্ধা মেশানো এক সুস্থ প্রতিযোগিতা। কে বেশি ভালো অভিনেতা তা নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে শিবির ভাগ ছিল। অহিন্দ্রবাবু লিখেছিলেন, যদি পুরনো দিনের পত্রপত্রিকা দেখেন তবে দেখতে পাবেন যে শিশির কুমার ভাদুড়ী ও অহিন্দ্র চৌধুরীকে নিয়ে যেন তুলনামূলক সমালোচনা শুরু হয়ে গিয়েছে। দেবনারায়ণ গুপ্ত লিখেছিলেন, শিশিরবাবুর মধ্যে উন্নাসিকতা ছিল, আমি কেন, যারা তার সম্পর্কে এসেছে তারাই জানে, যেটা অহিন্দের মধ্যে ছিল না। সাধারণ দর্শকদের টেনে রাখার ক্ষমতা বেশি ছিল অহিন্দ্র চৌধুরীর। নাট্যাচার্যর গুণগ্রাহীদের বেশিরভাগই ইন্টালেকচুয়াল, কিন্তু দুজনেই দিকপাল ও পণ্ডিত। ওরা প্রথম একসঙ্গে অভিনয় করেন গিরিশ ঘোষের প্রফুল্ল নাটকে। শিশির কুমার যোগেশ,
অহিন্দ্র চৌধুরী রমেশ। অহিন্দ্র চৌধুরী বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করেছেন তার ৩৪ বছরের অভিনয় জীবনে। সেই তালিকা অত্যন্তই দীর্ঘ। তার নাতনি গৌরী মিত্র জানিয়েছিলেন, মায়ের কাছে শুনেছি দাদুর সমকালীন এমন কোনো নাট্যকার বা সাহিত্যিক নেই যাদের সৃষ্ট চরিত্রে দাদু অভিনয় করেননি। নাটকের সব বিভাগের সঙ্গেই তিনি যুক্ত থাকতেন, মূল্যবান পরামর্শ দিতেন। পরিচালক না হয়েও পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হয়ে নাটকটিকে অন্য মাত্রায়ও পৌঁছে দিতেন তার মেধা, শিল্পজ্ঞান ও পাণ্ডিত্য দিয়ে। পরিচালকরা বলতেন, বই রইল, রিহার্সাল আপনি শুরু করে দিন। তার ব্যক্তিগত লাইব্রেরিটিও ছিল দেখার মতো। তার এই পাণ্ডিত্যের পরিচয় রয়েছে ভারতে প্রথম নাট্যবিদ্যা পাঠ্যসূচি প্রণয়নের মধ্যে। ১৯৫৫ সালে তাঁরই হাত ধরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পশ্চিমবঙ্গ সরকারের একাডেমি অফ ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের গোড়াপত্তন হয়েছিল বিধানচন্দ্র রায়ের অনুরোধে। পরবর্তীকালে এই একাডেমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৫৮ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গিরিশ লেকচারার পদে মনোনীত হন। ১৯৬৩ সালে পদ্মশ্রী পান। ১৯৭০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেয়। বেশ কয়েকটি রবীন্দ্র নাটকে অহিন্দ্র অভিনয় করেছেন। প্রযোজনার স্বার্থে বারবার ছুটে গিয়েছেন কবির কাছে বিভিন্ন পরামর্শ নিতে। রবীন্দ্রনাথ যত্ন করে তার নাটকের খাতায় কলম চালিয়ে প্রয়োজনীয় বদল করে দিয়েছেন। কখনো নতুন গান যুক্ত করে দিয়েছেন, গগনেন্দ্রনাথকে দিয়ে মঞ্চসজ্জা করিয়েছেন, রবি বর্মা বা অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে চরিত্রের পোশাক বানিয়েছেন। তার অভিনয় দেখতে রবীন্দ্রনাথ একাধিকবার থিয়েটারে এসেছেন। চিরকুমার সভার প্রযোজনা ও চন্দ্রবাবু চরিত্রে অহিন্দ্রর অভিনয় দেখে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ বলেছেন, ওটি অহিন্দ্রের সৃষ্টি, ওই সৃষ্টি আর্টিস্টের বড় ক্ষমতা। গৃহপ্রবেশ দেখে তার মন্তব্য ছিল, এটি আর্ট থিয়েটারের একটি দুঃসাহসিক প্রচেষ্টা। কিন্তু এত করেও অহিন্দ্র চৌধুরী নিজেকে কখনোই অভিনেতার পরিধির বাইরে নিয়ে গিয়ে দাঁড়ানোর চেষ্টাও করেননি। তিনি ছিলেন মনে প্রাণে একজন অভিনেতা। বিংশ শতাব্দীর ৪টি দশক জুড়ে মঞ্চ, চলচ্চিত্র, বেতার, রেকর্ড সর্বত্র তার উপস্থিতি ছিল প্রকাণ্ড। খ্যাতির মধ্য গগনে থেকেও অভিনয় করতে করতেও তার দৃষ্টি এড়িয়ে যায়নি নবীন মঞ্চাভিনেতা শম্ভু মিত্র, উৎপল দত্ত বা চলচ্চিত্রে নবাগত সুচিত্রা সেন, উত্তম কুমারের মতো প্রতিভার উপস্থিতি। আত্মজীবনীতে সে কথাও লিখে গিয়েছেন তিনি। চলচ্চিত্রের সঙ্গে অহিন্দ্র চৌধুরীর যোগাযোগ ঘটেছিল মঞ্চেরও আগে, মানে ১৯২০ সালে। ১৯২১ সালের সোল অফ আ স্লেভ থেকে শুরু করে প্রেমাঞ্জলি অবধি মোট ৮টি ছবিতে তিনি অভিনয় করেন। ১৯২৭ সালের অরোরার কৃষ্ণ সখা একটি মাত্র ছবি যেখানে তার নাম পরিচালক ও অভিনেতা হিসেবে প্রচারিত হয়। সেই প্রথম ও সেই শেষ। এরপরে সবাক যুগের প্রথম দিকে মঞ্চসফল নাটকের নির্বাচিত দৃশ্যের চিত্ররূপ দেওয়া হতো। আলমগীর, ইরানের রানী, জামাই ষষ্ঠী ইত্যাদি। তার অভিনীত প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ঋষির প্রেম মুক্তি পায় ১৯৩১ সালে। ১৯৩১ থেকে ৫৬ পর্যন্ত তিনি বাংলা ও হিন্দি এ দুটি ভাষার অনেক ছবিতে অভিনয় করলেও মুক্তি পেয়েছিল মোট ১০৭টি ছবি। এই মাধ্যমেও অহিন্দ্রবাবু তার যোগ্যতা প্রমাণ করেছিলেন। তার অভিনীত শেষ ছবি হল নীলাচলে মহাপ্রভু। রেকর্ড নাট্যে তিনি অভিনয় শুরু করেন ১৯২৪ সাল থেকে। তার অভিনীত মোট রেকর্ড নাট্য ২৫টি। ১৯২৯ সালে শুরু করে শেষবারের জন্য শাহজাহান করেন ১৯৫৬ সালে। পরের বছরে ১৯৫৭ সালের ১১ই সেপ্টেম্বর মিনার্ভা থিয়েটার মঞ্চে তিনি এসে দাঁড়িয়েছিলেন। সে নাটকও ছিল শাহজাহান। সেদিনের দর্শক আসনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। মঞ্চে দাঁড়িয়ে অনবদ্য অভিনয়ের পরে তিনি জীবনের শেষবারের মতো উচ্চারণ করেছিলেন নাটকের শেষ সংলাপ, আর ভাবতে চেষ্টা কর, এ সংসারকে যত খারাপ ভাবিস সে তত খারাপ নয় জাহানারা। শোনা যায় সে রাতে নাটক শেষে বেরিয়ে যাওয়ার সময় মিনার্ভার দিকে তাকিয়ে বলে উঠেছিলেন, গুড নাইট সুইট প্রিন্স। যে চরিত্র ছিল তার সবচেয়ে প্রিয় ও সফল, সেই শাহজাহানের প্রতি ছিল তার এই উক্তি। ১৯৭৪ সালের ৩রা নভেম্বর নটসূর্য অহিন্দ্র চৌধুরী আমাদের ছেড়ে
পরলোকে গমন করেন এবং বাংলা তথা ভারতবর্ষ হারায় সেই মাপের এক শিল্পীকে, যার এতগুলো দিক আমরা আলোচনা করলাম আমাদের দুটি পর্বের গল্পের মাধ্যমে। তাই যারা অহিন্দ্র চৌধুরীকে চেনেন বা চিনতেন বা জানেন, তাদের জন্য কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আর আগামীর জন্য যারা অহিন্দ্র চৌধুরীর নাম জানেন না, তারা যাতে অহিন্দ্র চৌধুরীকে চিনতে পারেন, তার প্রতিভার কিরকম ছিল বা কিভাবে তিনি উঠে এসছিলেন মঞ্চ জগৎ থেকে সিনেমা, তার এই চলচ্চিত্র জগৎ বা মঞ্চের যে পরিসরে তিনি ঘোরাফেরা করেছেন, সেই গল্প তুলে ধরলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। তাহলে যদি আমাদের গল্পগুলো ভালো লাগে, তাহলে প্রতিবারের মতো আবারও মনে করিয়ে দিই, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি ভালো লাগে, একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে এবং পৌঁছে দিতে পারি আমাদের গল্পগুলো। তাহলে সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।